আসসালামু আলাইকুম। এইচএসসি পরিসংখ্যান বিষয়ের প্রথম পত্রের আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ে বেসিক বা থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হলো পরিসংখ্যানের উৎপত্তি। ঠিক আছে, এই টপিকসটা আমার পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে পরিসংখ্যানটা কীভাবে আসলো। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি, একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে তো আমরা যদি দেখি যে একজন পরিসংখ্যানবিদ যার নাম হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানোবিশ, ঠিক আছে, এই নামটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তিনি স্ট্যাটিস্টিক্স যে শব্দটা আমরা পরিচিত, অর্থাৎ আমাদের পরিসংখ্যানের ইংরেজি নাম স্ট্যাটিস্টিক, এই শব্দটা সে রূপান্তর করেন। ঠিক আছে, তো এর শব্দের উৎস সম্পর্কে বিভিন্ন রকমের মতবাদ পাওয়া যায়। যেমন ধারণা করা হয় ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ঠিক আছে, ল্যাটিন শব্দ স্ট্যাটাস বা ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা, ঠিক আছে, অথবা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক বা ফরাসি শব্দ স্ট্যাটিস্টিক থেকে স্ট্যাটিস্টিক্স শব্দটির উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে, যে কোনটা কোন ভাষার শব্দ। যেমন স্ট্যাটাস, এটা হচ্ছে ল্যাটিন শব্দ, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টা ইটালিয়ান শব্দ, তারপরে স্ট্যাটিস্টিক এটা হচ্ছে জার্মান শব্দ, স্ট্যাটিস্টিকিউই এটা হচ্ছে ফার্সি শব্দ। ধারণা করা হয় এগুলো থেকে সাধারণত পরিসংখ্যান শব্দটির উৎপত্তি হয়েছে। তো এগুলো প্রত্যেকটার অর্থ একটাই ছিল, সেটাকে বলা হয় রাজনৈতিক অবস্থা। আমরা স্ট্যাটাস বলি বা স্ট্যাটিস্টিক বলি বা স্ট্যাটিস্টা বলি, যাই বলি, প্রত্যেকটার অর্থ ছিল রাজনৈতিক অবস্থা। কেন রাজনৈতিক অবস্থা? কারণ সে সময় রাজা তাদের প্রজার সংখ্যা, তারপরে হচ্ছে যে বিভিন্ন রকমের হিসাব নিকাশ করার জন্য এটা ব্যবহার করতো। এই কারণে এটা আরেকটা নাম, সেটা হচ্ছে বলা হয় যাকে বলা হয় সায়েন্স অফ কিং বা রাজাদের বিজ্ঞানও বলা হয়। ঠিক আছে, তাহলে পরিসংখ্যানকে কী বলা হয়? পরিসংখ্যানকে রাজাদের বিজ্ঞান বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, একজন পরিসংখ্যানবিদ যার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর.এ. ফিশার। ঠিক আছে, যদি বলা হয় পরিসংখ্যানের জনককে, তাহলে আমরা বলবো আর.এ. ফিশার। কেন তাকে জনক বলা হয়? কারণ পরিসংখ্যানের ডেভেলপমেন্টের জন্য সে বিভিন্ন রকমের কাজ করে গিয়েছে, এই জন্য পরিসংখ্যানের জনক বলা হয় আর.এ. ফিশার। বাংলাদেশে একজন পরিসংখ্যানের জনক আছে যার নাম হচ্ছে কাজী মোতাহার হোসেন। তিনি আমাদের দেশে পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঠিক আছে, তাহলে এই পরিসংখ্যানের উৎপত্তি থেকে আমাকে এই কথাগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ফার্স্টে আমরা যেটা বললাম যে একজন পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানোবিশ, ঠিক আছে, তার সম্পর্কে একটু মাথায় রাখতে হবে। প্রশান্ত চন্দ্র মহালানোবিশ, তিনি পরিসংখ্যান শব্দটির ইংরেজি শব্দ স্ট্যাটিস্টিক এর বাংলা রূপান্তর করেন। এটা মাথায় রাখতে হবে, বা পরীক্ষাতেও প্রশ্ন আসতে পারে যে দিল স্ট্যাটিস্টিক কিউইউই, এটা কি ভাষার শব্দ? তাহলে আমাকে অ্যান্সার করতে হবে ফরাসি শব্দ। ঠিক আছে, অথবা দিতে পারি স্ট্যাটিস্টা কী ধরনের শব্দ? তাহলে আমার অ্যান্সার হবে ইটালিয়ান শব্দ। ঠিক আছে, তাহলে এই কথাটি মনে রাখতে হবে যে ল্যাটিন হচ্ছে স্ট্যাটাস, তারপরে হচ্ছে ইটালিয়ান স্ট্যাটিস্টা বা জার্মান স্ট্যাটিস্টিক বা ফরাসি স্ট্যাটিস্টিক কিউইউই। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে, কিউইই থেকে পরিসংখ্যানটা আসছে। আরেকটা কথা মনে রাখতে হবে, আর.এ. ফিশার এই সায়েন্টিস্টটা, তার নাম মনে রাখতে হবে, একে বলা হয় পরিসংখ্যানের জনক। এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের পরিসংখ্যানের জনককে, তখন আমি বলবো কাজী মোতাহার হোসেন। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার সেকেন্ড, পরিসংখ্যানের সংজ্ঞাটা। তো পরিসংখ্যানের এখানে দুইটা সংজ্ঞা দেওয়া আছে, যার যেটা পছন্দ হয় যে কোনো একটা সংজ্ঞা দিয়ে দেবো। আর.এ. ফিশার বলছে যে পরিসংখ্যান হচ্ছে ফলিত গণিতের একটি শাখা, যা পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত গাণিতিক তথ্য প্রয়োগ করা হয়। ঠিক আছে, তার পরিসংখ্যানে কী হয় যে বিভিন্ন রকমের আমার তথ্য থাকবে, সে তথ্যের উপর পরিসংখ্যানের বিভিন্ন মেথড বা গ্রাফ চার্ট, এগুলো আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমি যে কোনো একটা সংজ্ঞা পরীক্ষার জন্য পড়ে নেব। এরপরে পরিসংখ্যানের বৈশিষ্ট্য, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, এখান থেকে দুইভাবে প্রশ্ন হতে পারে, এগুলোর মধ্যে যে কোনো তিনটা দিবে, ঠিক আছে, আরেকটা দিবে না, দিয়ে বলবে নিচের কোনটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, তাহলে আমার এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো মনে রাখতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য, পরিসংখ্যানকে সংখ্যায় প্রকাশিত হতে হবে। সেকেন্ড হচ্ছে পরিসংখ্যান হবে তথ্যের সমষ্টি, খুবই গুরুত্বপূর্ণ কথা, তথ্যের সমষ্টি। থার্ড হচ্ছে পরিসংখ্যান তুলনাযোগ্য হবে এবং সমজাতীয় হবে।
ঠিক আছে। পরিসংখ্যান হচ্ছে বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হবে। পরিসংখ্যান সম্পর্কযুক্ত অনুসন্ধানের ফল হবে এবং পরিসংখ্যান সুশৃঙ্খলভাবে সংগৃহীত হবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো খুবই মনোযোগ সহকারে মুখস্থ করতে হবে। পরীক্ষার জন্য এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আছে সেটা হলো পরিসংখ্যানের কার্যাবলী। আমরা একটু দেখে রাখবো পরিসংখ্যান কীভাবে কাজ করে। আচ্ছা কার্যাবলী মানে কি? ফাংশন, যে কোনো একটা জিনিসের ফাংশন আছে না। যেমন আমি ধরি যে আমরা যে কী খাই, আমাদের ধরে নিই ধান থেকে ভাত আসলো। ঠিক আছে, এমনি এমনি তো ধান থেকে ভাত আসে না। প্রথমে ধানটা কী করতে হয়, প্রথমে ধানটাকে আমরা ভাপাই। ঠিক আছে, তারপরে ওইটাকে কুটিয়ে আমরা কী বলে চাল পাই, চালকে সিদ্ধ করে তখন ফাইনালি আমরা ভাত পর্যন্ত যায়। তো পরিসংখ্যানই এরকম একটা মেথড ফলো করে। এক নম্বরে সে কী করে, তথ্যকে সংগ্রহ করে। ঠিক আছে, তারপরে সে তথ্যটাকে প্রক্রিয়াকরণ করবে, এরপরে তথ্যটাকে উপস্থাপন করবে, তারপরে বিশ্লেষণ করবে এবং ফাইনালি ব্যাখ্যা প্রদান করবে। ঠিক আছে, তো পরিসংখ্যানের ফাংশন বা ধাপগুলো একটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা এরপর আমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো পরিসংখ্যানের গুরুত্ব, ব্যবহার। এই জিনিসের অনেক গুরুত্ব আছে। ঠিক আছে, আনলিমিটেড গুরুত্ব। আমরা জাস্ট একবার রিডিং দিয়ে দেবো। রাষ্ট্রীয় কাজে কীভাবে কাজ করে, অর্থনীতি কীভাবে কাজ করে, ব্যবসা বাণিজ্য কীভাবে কাজ করে, তারপরে চিকিৎসা শাস্ত্রে আবহাওয়া মানে পূর্বাভাস প্রদান, এই যে সামনে 5 দিন বৃষ্টি হবে কি হবে না, এই যে আইডিয়াটা আমরা কীভাবে পাই, তারপরে বিমা ব্যবসা, কম্পিউটার বিজ্ঞানে এই বিভিন্ন জায়গায় পরিসংখ্যানের কাজ লাগে। এগুলো আমাদের একটু করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যে টপিকসটাতে যাব সেটা হলো ধ্রুবক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা কথা, একটা হচ্ছে ধ্রুবক আর একটা হচ্ছে চলক। ধ্রুবক কাকে বলে বলছে, একটা আমরা খেয়াল করি, বলছে একক ভেদে অপরিবর্তনীয়। ঠিক আছে, তাহলে ধ্রুবকটা কী হবে, অপরিবর্তনীয়। এটা কখনো কী হবে না, পরিবর্তন হয় না। ঠিক আছে, আর চলকের দিকে যদি আমরা দেখি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা পরিবর্তনশীল। অবশ্যই এটা পরিবর্তনশীল মান হবে এবং এককের সাপেক্ষে পরিবর্তিত হয়। ঠিক আছে, সোজা কথা হলো ধ্রুবক স্থির আর হচ্ছে চলক পরিবর্তনশীল। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। হাতের সংখ্যা, এখন মানুষের হাত কি কখনো 3টা হয়? ঠিক আছে, মানুষ বড় হোক, লম্বা হোক, খাটো হোক, যাই হোক, হাত কিন্তু সবসময় 2টা। ঠিক আছে, পায়ের সংখ্যা অলওয়েজ 2টা। সপ্তাহে দিনের সংখ্যা, ঠিক আছে, দিনের সংখ্যা কত, 7টা। এমন তো হয় না যে 8 দিনে সপ্তাহ, এরকমটা না। ঠিক আছে, সুতরাং এগুলো হচ্ছে ধ্রুবক। এবার চলকের যদি দেখি আমরা যে এগুলোর মান পরিবর্তন হয়েছে, যেমন হচ্ছে বয়স, উচ্চতা। কারণ কারো বয়স 5 বছর হতে পারে, কারো বয়স 7 বছর হতে পারে, 9 বছর হতে পারে। ঠিক আছে, উচ্চতা কারো হচ্ছে 160 সেন্টিমিটার হতে পারে, কারো 150 সেন্টিমিটার হতে পারে। ঠিক আছে, এই যে বিভিন্ন রকমের উচ্চতা বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু সপ্তাহে দিনের সংখ্যা কিন্তু ভিন্ন হতে পারে না। এটা অলওয়েজ 7। মানুষের হাতের সংখ্যা কিন্তু ভিন্ন হতে পারে না, অলওয়েজ 2। তো যেগুলো পরিবর্তন হয় না, অলওয়েজ স্থির, ওগুলোকে আমরা ধ্রুবক বলবো। আর যেগুলোর মান পরিবর্তিত হয় সেগুলোকে আমরা চলক বলবো। একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো যে ধ্রুবকগুলো ইংরেজির যে প্রথম অক্ষরগুলো ABC এগুলো দিয়ে সাধারণত প্রকাশ করা হয় এবং চলকগুলোকে সাধারণত ইংরেজির শেষের দিকের বর্ণ XYZ এই জিনিসগুলো দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আমাকে এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করবো সেটা হলো চলককে আবার 2টা ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে গুণবাচক চলক আর 2 নম্বর হচ্ছে সংখ্যাবাচক চলক। গুণবাচক চলক কি, একটু আমরা দেখি যে এই গুণবাচক চলকগুলোকে আমরা সংখ্যায় পরিমাপ করতে পারবো না। ঠিক আছে, সংখ্যায় পরিমাপ করতে পারবো না, বা এখানে কোনো আমরা এদের কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো না, বা ক্রম আকারে সাজাতে পারবো না। এগুলোকে আমরা বলি গুণবাচক চলক। সংখ্যাবাচক চলক কি, এগুলো হচ্ছে পরিমাপ করা যায়। ঠিক আছে, মেজারমেন্ট করা যায়। মানে কি, মানে হচ্ছে যেমন আমরা যদি ধর্মের কথা বলি, ধর্ম তো আমরা 4টা ধর্ম ধরলাম, ইসলাম, তারপরে হিন্দু, তারপরে খ্রিস্টান, তারপরে হচ্ছে বুদ্ধিস্ট। প্রধান 4টা ধর্ম, 4টা ধর্মের কথা আমরা দিলাম। এখন আমি এগুলোর মধ্যে কি কোনো বলতে পারবো যে ইসলাম ধর্ম বেশি ভালো, হিন্দু ধর্ম খারাপ, বা এই খ্রিস্টান বেশি ভালো, ইসলাম ধর্ম খারাপ? কখনো বলতে পারবো না, একটার সাথে আরেকটা কখনো তুলনা হয় না। ঠিক আছে, এগুলো হচ্ছে একটার সাথে একটা তুলনা করা যাবে না। বা আমি এটাও বলতে পারবো না যে খ্রিস্টান প্লাস ইসলাম ইজ ইকুয়াল টু হিন্দু। ঠিক আছে, এটাও বলা যাবে না। ঠিক আছে, মানে এগুলোর ক্ষেত্রে কোনো যোগ বিয়োগ গুণ বা কিছু করা যাবে না, একটার সাথে আরেকটা তুলনা করা যাবে না। এগুলোকে আমরা বলি গুণবাচক চলক। আমরা এগুলোকে সংখ্যা প্রকাশ করতে পারবো না। আর সংখ্যাবাচক চলকের ক্ষেত্রে আমরা কি বলছি, এগুলোর কাছে আমরা পরিমাপ করতে পারি। ছাত্রছাত্রীর উচ্চতা, যেমন হচ্ছে কারো উচ্চতা যদি 160 হয়, কারো যদি 159 হয়, তো অবশ্যই যার উচ্চতা 160 সে হচ্ছে বড়, 159 আলা কি ছোট। যার ওজন 50, যার ওজন 100, তাহলে যার ওজন 100 সে অবশ্যই আমি বলতে পারি এর ওজন বেশি, এর ওজন কম। কিন্তু এখানে আমি এরকম কিছু করতে পারছি না।
ঠিক আছে, এগুলোকে আমরা বলি গুণবাচক চলক। আর হচ্ছে যে যেগুলোকে আমরা মেজারমেন্ট করতে পারছি, ছোট বড় আকারে সাজাতে পারছি, তাদের মধ্যে যোগ বিয়োগ করতে পারছি, এগুলোকে আমরা বলবো নিউমেরিক্যাল ভ্যারিয়েবল বা সংখ্যাবাচক চলক। এই সংখ্যাবাচক চলকটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর বলছে বিচ্ছিন্ন চলক, দুই নম্বর বলছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কী করে আমরা একটু খেয়াল করি, পৃথক পৃথক মান গ্রহণ করে, খেয়াল রাখতে হবে, পৃথক পৃথক মান গ্রহণ করে। অবিচ্ছিন্ন চলকের কী বলছে, নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে। ঠিক আছে, এই কথাটা একটু বোঝার চেষ্টা করি। যেমন এক নম্বরে বলছে যে পৃষ্ঠে ভুলের সংখ্যা। ঠিক আছে, এখন ভুলের সংখ্যা কত হতে পারে, দেখা যাচ্ছে একটা পৃষ্ঠে একটা ভুল হতে পারে, দুইটা ভুল হতে পারে, কখনো কিন্তু দেড়টা ভুল হবে না। ঠিক আছে, এটা তো আমরা বলতে পারি না যে একটা ওয়ার্ড 1.5 গুণ ভুল, এরকম তো কখনো বলতে পারি না। ঠিক আছে, আবার আমরা এখানে একটু দেখি বয়স। বয়স হচ্ছে যে যেমন কারো বয়স 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, 1.25 বছর হতে পারে। ঠিক আছে, যে কোনো মান নিতে পারে। ঠিক আছে, তারপরে উচ্চতা 159 হতে পারে। ঠিক আছে, 159.001 হতে পারে। ঠিক আছে, এনিথিং, যে কোনো মান, একটা সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারবে, সেটাকে আমরা বলবো বিচ্ছিন্ন চলক, সরি অবিচ্ছিন্ন চলক। আর বিচ্ছিন্ন চলক কি, মানে যেটা একটার সাথে আরেকটার মধ্যে কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকে না। যেমন আমি যদি বলি যে ফুটবল খেলায় গোলের সংখ্যা, গোল সংখ্যা, গোল সংখ্যা, এখন গোল সংখ্যা, এখন ফুটবল খেলায় গোল একটা হতে পারে, 5টা গোল হতে পারে, 7টা গোল হতে পারে। কখনো কি একটা গোল সম্ভব, কখনো কি 2.5টা গোল সম্ভব, কখনো কি 3.25টা গোল সম্ভব, এগুলো কখনোই সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ঠিক আছে, এই যে সব সময় গোটা গোটা মান পূর্ণ সংখ্যা গ্রহণ করছে। ঠিক আছে, এগুলোকে আমরা বলছি বিচ্ছিন্ন চলক। মানে একটা আর একটার মাঝে আর কিছু আমরা নিতে পারবো না, মানে 1 আর 2 এর মাঝে কিছু নাই। ঠিক আছে, কিন্তু আমি যদি বয়স ধরি, যে কারো বছর ধরো 1 বছর, কারো বছর 2 বছর, এর মাঝে হাজার হাজার মান আসছে, মানে 1.1 বছর হতে পারে, 1.7 বছর হতে পারে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, কিন্তু বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে কিন্তু ওই সুযোগ নেই। তো এই কথাগুলো আমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা কী শিখলাম, যে আমরা চলককে প্রথমে আমরা ধ্রুবক আর চলক দেখলাম, এবার চলককে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে গুণবাচক, তারপর হচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক চলককে আবার দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে সংখ্যাও আসে, খ নম্বরের প্রশ্নগুলো আছে, এমসিকিউ আছে। আচ্ছা, নেক্সট আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্কেল। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, স্কেল। আচ্ছা, স্কেল কী জিনিস? দেখো, তোমাকে একটা সিম্পল কথা বলি, যে তুমি ওজন মাপো কী দিয়ে, ওজন মাপো কেজিতে। তারপরে তুমি তোমার উচ্চতা মাপো কী দিয়ে, উচ্চতা মাপো তুমি মিটারে বা হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে, তুমি ওজন মাপার জন্য অবশ্যই তোমাকে বাটখারা লাগবে। ঠিক আছে, বাটখারা। আর এই উচ্চতা মাপার জন্য তোমাকে একটা কী লাগবে, স্কেল লাগবে, স্কেল। ঠিক আছে, আর এটাকে আমরা বললাম বাটখারা, আমাদের গ্রামের ভাষায় বাটখারাই বলি, বাটখারা। বাটখারা দিয়ে তুমি যেমন উচ্চতা মাপতে পারবা না, একইভাবে স্কেল দিয়ে তুমি কখনো ওজন মাপতে পারবে না। ঠিক আছে, এক একটা জিনিস মাপার জন্য এক এক রকমের স্কেল ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে বলছে যে কোনো বৈশিষ্ট্য বস্তু বা সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে, ঠিক আছে, আমরা বলি পরিমাপনী স্কেল। যেমন আমাদের সংজ্ঞাটা অত ইম্পর্টেন্ট না, আমার এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে স্কেলকে কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, স্কেলকে কয় ভাগে ভাগ করা যায়, 4 ভাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। ঠিক আছে, ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় দেয়, যে স্কেলকে আমরা কয় ভাগে ভাগ করি, স্কেলকে আমরা 4 ভাগে ভাগ করি। 1 নাম্বার নামসূচক স্কেল। নামসূচক স্কেল কি, সংজ্ঞার থেকে আমার এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট। এখানে এই যে নামসূচক স্কেলের যে এক্সাম্পলগুলো আছে না, এই এক্সাম্পলগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন হচ্ছে লিঙ্গ, জন্মস্থান, গাড়ির মডেল নাম্বার, মোবাইল নাম্বার, কক্ষ নাম্বার, এগুলো হচ্ছে নামসূচকের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু বোঝার জন্য একটু খেয়াল করি এখানে কী বলছে। বলছে যে যে স্কেলের সাহায্যে কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনা প্রতীক সংখ্যা দ্বারা একটি বিশেষ পরিচিতি প্রদান করে। তাহলে কী করে, একটা জাস্ট একটা পরিচিতি প্রদান করে। এদের মধ্যে কোনো ক্রম করা যায় না, যোগ বিয়োগ করা যায় না, গুণভাগ করা যায় না, জাস্ট একটা আইডেন্টিটি। ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ, তারপরে হচ্ছে যে ইসলাম, 4টা ধর্মের মধ্যে আমি কি বলতে পারবো যে খ্রিস্টান হিন্দুর থেকে বড়? বলতে পারবো না। তার মানে কি, ক্রম করতে পারছি না, আমি তো এটাও করতে পারছি না খ্রিস্টান প্লাস হিন্দু দিস ইকুয়াল টু বুদ্ধিস্ট,
যোগ বিয়োগও করতে পারছি না, যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করতে পারছি না, জাস্ট একটা আইডেন্টিটি। তুমি খ্রিস্টান, আমি বুদ্ধ, সে হিন্দু, জাস্ট একটা আইডেন্টিটি। একইভাবে তুমি যদি ফোন নাম্বার দাও 013 দিয়ে ডট ডট ডট, মনে করলো 11 ডিজিটের নাম্বার, লাস্টে 11 আছে। আর কার নাম্বার ধরো 013 ডট ডট ডট, লাস্টে মনে করলো 12 আছে। তুমি কি বলবা যে যার লাস্টে 013 এত এত 12 আছে এই বেশি বড় নাম্বার, এই বেশি ছোট নাম্বার, বা এই বেশি ভালো নাম্বার, এই বেশি খারাপ নাম্বার? বলতে পারবো না। এটা জাস্ট একটা আইডেন্টিটি, ঠিক আছে? তো আমরা কী করি, জাস্ট একটা পরিচয় প্রদান করি, নাম্বার দেওয়া হোক বা নাম দেওয়া হোক, একটা পরিচিত প্রদান করি। এদের মধ্যে কোনো রকমের অপারেশন করা যায় না, যোগ করা যায় না, বিয়োগ করা যায় না, গুণ করা যায় না, ভাগ করা যায় না, এবং আমরা বলতে পারবো না যে এটা ওটার থেকে বড়। কারো বাড়ির নাম্বার 102, কারো বাড়ির নাম্বার 103, তুমি কখনো বলতে পারবো না 103 নাম্বার বাড়ি বেশি ভালো, বলা যায় না। এ ধরনের স্কেলকে আমরা বলি নামসূচক স্কেল, জাস্ট নাম দ্বারা একটা আইডেন্টিটি প্রদান করে। ক্রমিক সূচক স্কেল আমরা কী করি, ক্রমিক সূচক স্কেল হচ্ছে যে আমরা বলতে পারি যে এটা এটা থেকে ভালো। যেমন ধরো এই শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, আমি আবার বলছি এক্সাম্পলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমাকে এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য আসবে যে নিচের কোনটি ক্রমিক সূচক স্কেলের উদাহরণ, নিচের কোনটি নাম সূচক স্কেলের উদাহরণ, ঠিক আছে? এগুলো পরীক্ষার হলে খুবই আসবে। তো একটু খেয়াল করি যে অর্থনীতি শিক্ষাগত যোগ্যতা, এখন কারো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি, ঠিক আছে? আর কারো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি, ঠিক আছে? তুমি অবশ্যই বলতে পারবা যে যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, সে যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি তার থেকে ভালো, বা এই বেশি ভালো স্টুডেন্ট, বা এই বেশি ভালো পড়ুয়া। তুমি কিন্তু ক্রম করতে পারছো, ঠিক আছে? অর্থনৈতিক অবস্থা, একজন হচ্ছে পোর, একজন হচ্ছে মিডিল ক্লাস, একজন হচ্ছে রিচ। তাহলে যে রিচ সে অবশ্যই ভালো টাকা পয়সার দিক দিয়ে, তারপর মিডিল ক্লাস, তারপর হচ্ছে পোর। তো আমরা এটা একটার সাথে আরেকটা কী করতে পারছি, একটু খেয়াল করি যে এখানে কী করবে, পরিচিতি প্রদান করবে, এবং ক্রম অনুসারে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, ক্রম অনুসারে বিন্যস্ত করা যায়, ঠিক আছে? ক্রম অনুসারে সাজানো যায়, এগুলোকে আমরা বলবো ক্রমিক সূচক স্কেল, ঠিক আছে? নাম সূচক স্কেলের ক্ষেত্রে কিছুই করা যায় না, জাস্ট একটা আইডেন্টিটি। আর ক্রমিক সূচক স্কেলের ক্ষেত্রে আইডেন্টিটি প্লাস হচ্ছে এটাকে অবশ্যই ক্রম আকারে আমরা সাজাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে শ্রেণী বা ব্যক্তি সূচক পরিমাপ। একটু খেয়াল রাখতে হবে যে পরিমাপ স্কেলের সাহায্যে পরিমাণবাচক চলকের সমান সংখ্যক এককের পার্থক্য বা শ্রেণীগত বিভেদ পরিমাপ করা হয়, এবং শূন্য পরম শূন্য হয় না। এই কথাটা একটু আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? কি বলছে, বলছে শূন্যটা অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য হয় না। ওকে, এটা একটু বোঝার চেষ্টা করি। শূন্য পরম শূন্য হয় না, এই কথাটার মানে কি? আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে যদি আমরা এটাকে বলা হয় সংখ্যা রেখা, এখানে জিরো আছে, তো এদিকে হচ্ছে আমরা পজিটিভ ধরলাম, ধরি এটা তাপমাত্রা রেখা, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 4 ডিগ্রি, আর এদিকে আছে -1 ডিগ্রি, -2 ডিগ্রি, -3 ডিগ্রি। আচ্ছা দেখো, তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে কি, তাপ তো আছে একটা, যাই হোক এখানে একটা টেম্পারেচার আছে, ঠিক আছে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে টেম্পারেচার আছে, -3 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি টেম্পারেচার আছে, টেম্পারেচারটা এটার থেকে আরও কম, একটু জিরোর দিকে থাকে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে কি কোনো তাপমাত্রা নেই বা কোনো তাপই নাই না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে তাপ আছে কিন্তু সেটা কম, ঠিক আছে? একটা জাস্ট আমরা এই যে এটার সাথে 0 থেকে 1-এর একটা কী হয়েছে, একটা শ্রেণীগত ভাগ রয়েছে, 0 থেকে 1-এর মধ্যে পার্থক্য 1, আবার 0 থেকে 1-এর মধ্যে পার্থক্য 1, একটা শ্রেণী সূচক, একটা রয়েছে বিভেদ পরিমাপ করছে, ভাগ পার্থক্য মেজারমেন্ট করছে আমরা, এই জন্য এটাকে আমরা বলছি ইন্টারভাল মেজারমেন্ট। তো আমরা মনে রাখবো যে 0 মানে কিছুই না, এরকম না। যেমন ধরো কোনো বস্তুর ওজন 0 কেজি, তুমি দেখো তো এরকম কোনো বস্তু খুঁজে পাও কিনা, পাইলে আমাকে জানাবে। বা কারো উচ্চতা হচ্ছে 0 সেন্টিমিটার, কিয়ামত পর্যন্ত এগুলো সম্ভব না, ঠিক আছে? মানে এগুলোর কোনো অস্তিত্ব নেই। 0 কেজি মানে কি, বস্তুই নেই। 0 সেন্টিমিটার মানে কি, ওর কোনো অস্তিত্ব নেই। বাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে হ্যাঁ এখানে তাপ আছে। একইভাবে রক্তচাপের পরিমাপ, রক্তচাপের পরিমাপ তোমার মনে করলো যে 0 অ্যাটমসফিয়ার, ঠিক আছে? তার মানে কি কোনো চাপই নেই, আছে, রক্ত আছে, তো রক্তের আপাতত কোনো চাপ দিচ্ছে না, ঠিক আছে? এখন পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, এখন পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 0 পেয়েছে, তার মানে কি তুমি বলবো কিছুই জানো না? ওই হয়তো ওই সাবজেক্টের বিষয়ে সে এক্সপার্ট না, তার মানে সে তো কিছু জানে, ঠিক আছে? এগুলোকে আমরা বলবো শ্রেণীসূচক বা ব্যক্তিসূচক বা পার্থক্য সূচক পরিমাপ, ঠিক আছে? আমি আবার বলছি এক্সাম্পলগুলো বেশি ইম্পর্টেন্ট এখান থেকে, তাপমাত্রা, চাপ, রক্তচাপ পরিমাপ, দিন, পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, এগুলো হচ্ছে শ্রেণীসূচক পরিমাপের উদাহরণ। আর বাকি যেগুলো থাকলো সেগুলো সব হচ্ছে অনুপাত সূচক, এখানে সবই করা যায়,
ঠিক আছে, এদের ক্রম করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়। ঠিক আছে। ও আরেকটা কথা আমরা ছুটে গেল যে এখানে একটু খেয়াল করো, এখানে লেখা আছে যে যোগ বিয়োগ করা যায়। ঠিক আছে, যোগ বিয়োগ করা যায়। এই কথাটার মানে কি? মানে ধরো যে তোমার যখন তাপমাত্রা হয়েছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন তুমি যদি আরও 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ যোগ করো, তাহলে এটা কিন্তু 8 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি তাপমাত্রাটা একটু বেড়ে যাবে, যোগ বিয়োগ করা যাচ্ছে কিন্তু এখানে। ওকে, আর একইভাবে যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবশ্যই 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে বড়, তার মানে মানগুলোকে ক্রম আকারে সাজাতেও পারছে। ওকে, আচ্ছা, আশা করি একটু বোঝা গেল। এবার অনুপাত সূচক স্কেলে সবই করা যাবে, ক্রম করা যাবে, বিয়োগ করা যাবে, গুণ করা যাবে, ভাগ করা যাবে, সবই করা যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে যে এটা এক্সাম্পল, আর আলাদাভাবে বলার কিছু নাই। ওজন, উচ্চতা, দৈর্ঘ্য, সময়, বয়স সবই করা যায়। ঠিক আছে, যেমন হচ্ছে যে কারো ওজন 5 কেজি আর কারো ওজন হচ্ছে 2 কেজি, তাহলে অবশ্যই যার 5 কেজি 2 কেজির থেকে বড়, 5 আর 2 যোগ করলে কত হয়? 7 কেজি হয়। 5 থেকে 2 কেজি ভাগ করলে কত হয়? 2.5 কেজি হয়। সবই করা যায়। ঠিক আছে, এগুলোকে আমরা বলছি অনুপাত সূচক স্কেল। তোমার খেয়াল রাখতে হবে ওজন, উচ্চতা, দৈর্ঘ্য, সময়, বয়স কী ধরনের স্কেল? এটা হচ্ছে অনুপাত সূচক স্কেল। ওকে, আচ্ছা, এবার আমরা যা যা শিখলাম এগুলো পরীক্ষায় কীভাবে প্রশ্ন আছে একটু দেখে নিই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পরিসংখ্যানের সংজ্ঞা দাও। আমরা অলরেডি শিখে নিয়েছি পরিসংখ্যানের কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে। এখানে হচ্ছে যে ফিশারির সংজ্ঞা, তারপর মহালানবিশের মতে বা বইয়ে আরও সংজ্ঞা আছে, যে কোনো একটা সংজ্ঞা আমরা ইউজ করবো এখানে। ঠিক আছে, অনেকবার ইচ্ছে কিন্তু এই প্রশ্নটা। চলক কাকে বলে আমরা একটু আগে পড়েছি, পরিবর্তনশীল মান গ্রহণ করে। গুণবাচক চলক কাকে বলে পড়েছি, ধ্রুবক কাকে বলে পড়েছি, বিচ্ছিন্ন চলক কাকে বলে, এগুলো সবগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার অনুধাবনমূলক প্রশ্ন কীরকম আসতে পারে? বলছে কয়েকজন শিক্ষার্থী পরিসংখ্যানের প্রাপ্ত নম্বরের গড় 60, এটা কি পরিসংখ্যান? বা বলছে যে একজন ছাত্রের বয়স 17 বছর, এটা কি পরিসংখ্যান? সারা বুদ্ধিমতী, এটা কি পরিসংখ্যান? কোথায় পড়লাম আমরা এগুলো? এগুলো পড়লাম এই যে পরিসংখ্যানের বৈশিষ্ট্যতে। বলছে পরিসংখ্যান কী হবে? সংখ্যায় প্রকাশিত হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেখানে দেখলাম 3 নম্বর প্রশ্নটা সারা বুদ্ধিমত্তা, এটা কি সংখ্যায় প্রকাশ করা যায়? যায় না। তাহলে আমরা এটাকে সংখ্যায় প্রকাশ করা যায় না। ঠিক আছে, যেহেতু সংখ্যায় প্রকাশ করা যায় না, সুতরাং এটা পরিসংখ্যান নয়। তারপরে এটা একজন ছাত্রের বয়স 17 বছর, তাহলে একজনের কথা বলছে। আমরা পরিসংখ্যানের ক্ষেত্রে কী দেখলাম? কী হতে হবে? পরিসংখ্যান হচ্ছে যে তথ্যের সমষ্টি হতে হবে, একক তথ্য পরিসংখ্যান নয়। এই যে এখানে লেখা আছে, এগুলো একটু কিন্তু পড়তে হবে। একক তথ্য পরিসংখ্যান, সুতরাং আমরা এটাকেও পরিসংখ্যান বলতে পারছি না। এই যে একজন ছাত্রের বয়স 17 বছর, এটা হচ্ছে পরিসংখ্যান নয়। কয়েকজন শিক্ষার্থীর পরিসংখ্যান, এই যে সমষ্টি বোঝাচ্ছে, কয়েকজন বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে পরিসংখ্যান। এভাবে পরীক্ষার প্রশ্ন আসবে। তারপর প্রশ্ন আসতে পারে যে ফুটবল খেলা গোলের সঙ্গে কোন ধরনের চলক? তাহলে ফুটবল খেলা গোলের সঙ্গে কী ধরনের চলক? ফুটবল খেলা এখানে 1টা গোল হয়, আর 1টা গোল হয় না, তাহলে এটা বিচ্ছিন্ন চলক। হয় 1টা গোল হবে না, 3টা গোল হবে না, 5টা গোল হবে। বলতে হবে যে কী বলে, এই গোল সংখ্যা কখনো কোনো ভগ্নাংশ গ্রহণ করে না। ঠিক আছে, এটা সবসময় পূর্ণ সংখ্যা বা গোটা গোটা মান গ্রহণ করে, সুতরাং এটা হচ্ছে যে বিচ্ছিন্ন চলক। কখন শূন্যকে পরম শূন্য ধরা হয়? যখন ইন্টারভ্যাল স্কেল আছে, বা যখন 0 মানে কিছুই না এরকম বোঝায় না, 0 মানে কিছু আছে, অবস্থান করছে। ঠিক আছে, তখন আমরা শূন্যকে কী বলে, পরম শূন্য ধরা হয় না। ঠিক আছে, মানে হচ্ছে এটা এই 0-র অর্থ হচ্ছে কিছু আছে। ওকে, তো এই ছিল হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে, আশা করা যায় যে আজকের ক্লাসে আমরা যে থিওরিটিক্যাল বিষয়গুলো পড়লাম এগুলো সব বুঝতে পেরেছি। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন প্রতীকের ধারণাগুলো নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।